তা মোল্লা ভাই, প্রেসিডেন্ট আপনারে হঠাৎ করেই চেম্বারে ডাকলো কেন? আর ওইখানে কি বিষয় নিয়ে আলোচনা করলেন? গুরুত্বপূর্ণ কোনো বিষয় কি প্রেসিডেন্ট আপনার সাথে শেয়ার করলো? গুরুত্বপূর্ণ বিষয় বলতে শামসুর ওই নতুন দল গঠন করা নিয়ে আলোচনা করলো, আর তোফায়েলের সম্প্রতি কিছু বিশৃঙ্খলা তৈরি করার বিষয়, এইগুলো নিয়ে একটা আলোচনা করলো। আর একটা দায়িত্ব দিছে শামসুর জনসভায় জনতা পার্টির যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত ছিল তাদের সকলের একটা লিস্ট তৈরি করার জন্য। তাদের সকলকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইব। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করলো। ও তাই নাকি? অবশেষে তাহলে প্রেসিডেন্টের নজর আপনার দিকে পড়তেছে। তোফায়েল আসলেই সম্প্রতিক যে কয়টা ঘটনা ঘটাইছে এগুলো খুবই বিতর্কিত। জনতা পার্টির এতে কইরা অনেকটাই মান সম্মান কিন্তু নষ্ট হয়েছে। তাই প্রেসিডেন্ট তোফায়েলকে হয়তোবা আগের মতো গুরুত্ব দিতে চাইতেছে না। তাই ওর জায়গাটা এবার আপনাকে দখল করতে হইব। প্রেসিডেন্ট যেহেতু নিজের থেকেই দায়িত্ব নিয়ে দলের সমস্যা নিয়ে আলোচনা করছে আপনার সাথে, তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। দলের সেক্রেটারি নির্বাচন কিন্তু এখনো উপস্থিত হয় নাই। কই আর দায়িত্ব দিল? সে ঘুরা ফিরা আগেরই আলোচনা। আমাদের জন্যই নাকি শামসুর নতুন দল গঠন করতে পারলো। আমরাই নাকি এই সুযোগটা শামসুরে কইরা দিছি। সে আগের গানই বারবার গাইতে থাকে প্রেসিডেন্ট। তোফায়েলের নামে এমনভাবে পেঁচ লাগাই দিয়ে আইছি না, ওর আজীবনেও ওর প্যানেল থেকে কাউকে সেক্রেটারি বানাইতে পারবো না। যে এ ব্যাপারে নিশ্চিত থাকো। ওর নামে কঠিন একটা পেঁচ লাগাই দিয়ে আইছি অলরেডি আমি প্রেসিডেন্টের কাছে। আর ওই যে ঘটনাগুলো ঘটাইছে না, এতে করেই তো দলের ভিতরে ওর 70% ম্যাগনেট কমে গেছে। ওর দ্বারায় আর ঘুরে দাঁড়ানো সম্ভব হইব না। এই কথাটা মনে রাখো শুধু। কথায় আছে না মোল্লা ভাই, রাজনীতিতে একটা ভুল করলেই সারা জীবন সে ভুলের খেসারত দিতেই তার কেরিয়ার শেষ হয়ে যায়। তোফায়েলের ব্যাটার জন্য তোফায়েলের এখন পুরো কেরিয়ারটাই ধ্বংসের পথের দিকে চলে যাইব। দেখেন, এই সুযোগেই আমাদেরকে প্রেসিডেন্টের মন জয় করে নিতে হইব। যেভাবে হোক আপনাকে আবারও সেক্রেটারির পদটা ধরে রাখতে হইব। একবার যদি এখন সেক্রেটারির পদটা নিতে পারেন, জনতা পার্টি বর্তমানে যে অবস্থায় চলতেছে তাতে কইরা প্রেসিডেন্টকে সরিয়ে ওনার চেয়ার দখল করা আপনার পক্ষে কঠিন কোনো ব্যাপারই হইব না। তাই আগে আমাদেরকে সেক্রেটারির চেয়ারটা যেভাবে হোক নিতেই হইব। হাসি তো হাজি, সেই চেষ্টাই। দেখা যাক সামনে কি ঘটে। যদি ওই সেক্রেটারির চেয়ারটা আবার পুনরুদ্ধার করতে পারি, তাহলে মনে করলা প্রেসিডেন্টকে এবার দল থেকে সরাতে বাধ্য করে ছাড়বো। শুধু একবার ওই সেক্রেটারির চেয়ারটা আমার কাছে আইনা দাও তোমরা, তারপর কি করা লাগে করতেছি। আর তোফায়েলের বেটা সম্পর্কে কিছু জানো নাকি? আদালতে যে চালান করলো, এখন পর্যন্ত কি জামিন করাইতে পারছে নাকি? না, এখন পর্যন্ত জামিন করাইতে পারে নাই। কয়েকদিন ধরেই আদালতের পাশে দৌড়াদৌড়ি পারতেছে। পুলিশ এমন ভাবে মামলাটা সাজায় দিছে না, মনে হয় না যে এত সহজেই জামিন পাইব। যতই দৌড়াদৌড়ি পারুক না কেন, এত তাড়াতাড়ি
ওর ছেলেরে কোনোভাবেই জামিন করাইতে পারবো না। শামসুর কথায় পুরো প্রশাসন এখনো চলে। স্বরাষ্ট্র দপ্তর কিন্তু শামসুর নিয়ন্ত্রণেই রয়েছে এখনো। তাই তোফায়েল যতই চেষ্টা করুক কোনোভাবেই ওর ছেলেরে জামিন করাইতে পারবো না। যা পারে করুক গা, ওইগুলো নিয়ে আর আমাদের এখন মাথা ব্যথা নেওয়া যাইব না কোনোভাবেই। মনে রাখবা, শামসুর সাথে তোফায়েলের যত শত্রুতা বাড়বো তত আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট হইব। তাই আপাতত আমাদের কোনো রকম কোনো ঝামেলায় জড়ানো যাইব না। আমরা আমাদের দায়িত্ব খুঁটি শক্তভাবে গাড়ার জন্য সবসময় প্রস্তুত থাকব। ওরা নিজেরা গ্যাঞ্জাম করুক, এইদিকে আমরা আমাদের ঘাঁটি আগের থেকে আরো কয়েক গুণ শক্ত করে নিয়ে এমনভাবে বসবো যে পরে আর কেউ আইসা আমাদেরকে সেইখান থেকে উচ্ছেদ করতে পারবে না। বুঝলা হাজি? সেইটাই তো ভাই, প্রতিশোধ নেওয়ার সামনে আরো অনেক সুযোগ পাইমু। তাই এখন আমরা কোনো রকমের কোনো ঝামেলায় জড়াইব না। আপনিও কাউকের সাথে কোনো ঝামেলা করবেন না। আমিও আপাতত কোনো রকমের কোনো ঝামেলা হোক এমন কোনো কাজই করব না। মোল্লা ভাই, এখন তাহলে আমি উঠলাম, পরে আবার দেখা হইবনি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। বুলবুল আইস? বসো বুলবুল। তে ভাই, কি হয়েছে হঠাৎ করে যে এত ইমার্জেন্সি ভাবে ফোন কইরা দেখা করতে বললেন? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ভাই? কি হয়েছে ভাই? এনিথিং রং? কোনো জায়গায় কি কোনো রকমের কোনো সমস্যা হইল নাকি আবার নতুন কইরা? আপনাকে তো এরকম চিন্তিত আমি আগে কখনোই দেখি নাই। নিশ্চয়ই ভাই বড় ধরনের কোনো ঝামেলা পাকছে মনে হয়। বলেন তো দেখি আমারে কি হয়েছে ভাই? সমস্যা মানে কি বুলবুল? অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে এই দিক। আমি তো বুলবুল অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। তুমি তো মনে হয় এখনো কোনো কিছুই জানো না। এইদিকে যে বানটিরে কারা যেন মাইরা কর্ণফুলী নদীতে ফালাই দিছিল, আর পুলিশ সেইখান থেকে লাশটা উঠাইয়া ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাইছে। বানটি তো 2-3 দিন যাবৎ মিসিং ছিল। তাই আমি সন্দেহর বসে হাসপাতালে গিয়েছিলাম ওই অজ্ঞাতনামা লাশটা পরীক্ষা করার জন্য। আর ওইখানে যায় দেখি ওইটা পুরোপুরি বানটিরই লাশ। কে যে কিভাবে বানটিরে হঠাৎ কইরা এইভাবে মাইরা ফালাইলো মাথায় তো কিছুই ঢুকতেছে না। সামনে কি বিপদ আসতে চলতেছে নাকি? বলেন কি ভাই, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? বান্ডিরে না শামসুর উপর আক্রমণ করার পর গোপন রাস্তায় লুকিয়ে রাখছিলেন, তাহলে সেইখান থেকে ওরে কিভাবে কে খুঁজা বের করলো? এটা তো ভাই অনেক বড় একটা রহস্য দেখতেছি। প্রশাসন এবং শামসু যেইভাবে লাগছে এই হামলার পিছনে, ওরাই কি এই ঘটনা সূত্র ধরা বান্টিরে খুঁজা বের করছিল? যদি কোনোভাবে শামসুর হাতে বান্টি পড়ে থাকে তাহলে তো একেবারে সব কিছু শেষ। আমাদের পরিকল্পনা পুরাটাই তো শামসু তখন যাই না যাইব। আচ্ছা, এইদিকে যে এত কিছু বইটা গেল, আমারে তো কিছু জানাইলেন না। আর বড় বাইরে কি বিষয়টা জানাইছেন নাকি? কখন আর জানাই তোমারে বলো? বান্টি মিনি গোছ হওয়ার পর থেকেই তো আমার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছিল। সব কিছু একেবারে রেডি করে রাখছি। ওরে ইন্ডিয়া বর্ডার ক্রস কইরা
ভারতে পাঠাই দিমু। আর এর ভিতরেই এর এত বড় একটা ঘটনা ঘটে গেল। বান্টি তো একেবারে আমার ছোট ভাইয়ের মতো ছিল। যখন যা করতে বলতাম সেইটাই বান্টি কইরা ফেলাইতো। বান্টির মৃত্যুটা তো কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না। আর আমি বিষয়টা বাইরে জানাইছি, শামসুর বিষয়টাও বাইরে বললাম, কিন্তু ভাই তো বলতেছে এ ঘটনা নাকি শামসু ঘটানোর কোনো সম্ভাবনা নাই। কারণ শামসুর হাতে বান্টি পড়লে বান্টিরে রাজ সাক্ষী বানাইয়া আমাদের বিরুদ্ধে লাইগা যাইতো, সেটা না কইরা মাইরা ফালাইছে। ভাই বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যাইব না। শামসু হচ্ছে চিকন মাথার লোক। ওই যে কখন কোন পরিকল্পনা করে সেটা কেউই বুঝতে পারে না। হয়তো বা দেখেন অন্য কোনো কারণে বান্টিরে মাইরা ফালাই দিয়া আমাদের পিছনে ঠিকই শামসু লাইগা থাকবো, সেটা আমাদেরকে কোনোভাবেই বুঝতে দিব না। আসলে আমাদের শামসুর পিছনেই লাগাটা একেবারেই উচিত হয় নাই। জনতা পার্টির রানিং শীর্ষ নেতারা পর্যন্ত শামসুর পিছনে লাইগা শামসুর কিছু করতে পারলো না। পুরোপুরি তারা ধ্বংসের পথে চলে গেল। আর আমরা খালি খালি শামসুর পিছনে লাগতে গেছিলাম। এটা আমাদের একদম উচিত হয় নাই। যাই হোক, এখন কিন্তু আপনাকে খুবই সাবধানে থাকতে হইব। ওর পিছনে কি এমনি এমনি লাগছিলাম নাকি? কাজটা যদি সফলভাবে করতে পারতাম তাহলে কত বড় লাভ হইতো আমাদের জন্য, সেটা একবার চিন্তা করে দেখছ? এখন তো এই ঘটনার সম্পূর্ণ দোষ নাগরিক পার্টির শীর্ষ নেতা তোফায়েলের উপরই যায়া পড়ছে। সেই সময় যদি শামসুরেও শেষ করতে পারতাম তাহলে দেশের জনগণ দেখতা ঠিকই জনতা পার্টির উপর ক্ষিপ্ত হইয়া আন্দোলন করে ওদেরকে গদি থেকে টাইনা নামাইতো। আর ওদেরকে নামাইলে শামসুও থাকতো না, আর আমাদের সরকার গঠন করতে আর কোনো বাধাই থাকতো না। সেই জন্যই তো এত বড় একটা রিস্ক নিয়ে কাজটা করছিলাম। হ ভাই, কাজটা তো আমরা পরিকল্পনা অনুযায়ী করছিলাম। যদি সফল হইতে পারতাম তাহলে আমাদেরই সবচাইতে বড় লাভ হইতো। এখন শুধু দোয়া করেন যে বান্টি যাতে কোনোভাবে শামসুর হাতে না পড়ে থাকে। ওরেও দেখেন হয়তোবা অন্য কোনো ঝামেলার জন্য মাইরাউক, কিন্তু শামসুর হাতে যদি একবার বান্টি পড়ে থাকে তাহলে আমাদের সকলেরই একেবারে ধ্বংস যে হইব এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। শামসুর দলের জনপ্রিয়তা দেখছেন মাথায় নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। চলেন ভাই আগে বড় ভাইয়ের সাথে দেখা কইরা দেখি ভাই আমাদেরকে এ ব্যাপারে কি পরামর্শ দেয়। হ, ভাইয়ের সাথে দেখা করতে যাই মোবাইলেই তো তোমারে ডাইকা নিয়ে আসলাম। ভাই বলছে আমারে ইমার্জেন্সি ওনার চেম্বারে যায়া ওনার সাথে দেখা করার জন্য। চলো ভাইয়ের সাথে দেখা কইরা ভাইয়ের থেকে আগে পরামর্শ নিয়ে আসি। দেখি এই ব্যাপারে ভাই আমাদেরকে কি বুদ্ধি দেয়। কোনো না কোনো একটা উপায় তো আমাদের খুঁজে বের করতে হইব। এভাবে তো আর শামসুর কাছে কোনোভাবেই ধরা দেওয়া যাইব না। চলো বের হওয়া যাক এখন। হে হাসান সাহেব, ওই দেখেন তো তরিকুলের বাড়ি থেকে কেবলই ওইটা তরিকুল আর নাগরিক পার্টির সাধারণ সম্পাদক বুলবুল, ওরা দুইজন একসাথে গাড়ি নিয়ে বের হয়ে গেল না? ভালো কইরা লক্ষ্য করে দেখেন তো ওই দুইটা তরিকুল আর বুলবুল লাকি। ওরা থাকলে ইমার্জেন্সি ওদের পিছনে আমাদের যাইতে হইব, দেখতে হইব যে ওরা কোথায় যায়। ভালো কইরা দেখেন তো দেখি। হ্যাঁ স্যার,
তাই তো দেখা যাইতেছে তরিকুল আর নাগরিক পার্টির সেক্রেটারি বুলবুল ওরা দুইজনই তো একসাথেই বের হয়ে গেল। দূর মিয়া, আর এক মুহূর্ত এই জায়গায় দেরি করা যাইব না। ইমার্জেন্সি গাড়ি দুইটা গাড়ি স্টার্ট দেন। ওদেরকে আমাদের 24 ঘন্টায় নজরে রাখতে বলছে না? ইমার্জেন্সি এখন আমাদের ওদের পিছু নিতে হইব, দেখতে হইব যে ওরা এই সময় কার সাথে কোথায় দেখা করা যাইতেছে। তাড়াতাড়ি আপনি গাড়িটা আগে স্টার্ট করেন দেখি। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে স্যার, তাড়াতাড়ি পিছু নেওয়া যাক। কি ব্যাপার ভাই, রাজার সাথে দেখা করতে যে জেলে গেলেন, কোনো কিছু কি হইল নাকি? ওর জামিনের বিষয়ে কি করলেন তাইলে? জামিনটা কি করাইতে হইব না? এই ছেলেটা এইভাবে জেলের ভিতরে কি থাকতে পারবো নাকি? আর বলো না হানিফ, ছেলেটার মুখের দিকেই তো তাকানো যাইতেছে না। খুব কষ্ট হইতেছে ওর ওই জায়গায়। সোনার চামিচ মুখে নিয়া আমার ছেলেটার জন্ম হয়েছে, আর ওই কিনা এখন ওই জেলের ভিতর ওই রকম গাদাগাদি পরিবেশে রাখতে পারে? তাহলে এইভাবে ওরে ওই জায়গায় ফালায় না রাইকা কোনো কিছু একটা করেন। দরকার পড়লে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে বসেন, দেখেন কোনো একটা নিষ্পত্তি করা যায় কিনা। সেইটা কি বসার বাদ রাখছি আমি? সেলিমের সাথে এই বিষয় নিয়ে বলছিলাম আমি। ওরা সব কিছু জানা সত্ত্বেও প্ল্যান কইরাই আমার নির্দোষ ছেলেটারে ফাঁসাইতেছে, যাতে করে আমার রাজনৈতিক কেরিয়ারে দাগ ফালানো যায়। বুঝেছেন না ভাই, এইগুলো কি কারণে করতেছে ওরা? এগুলো তো ওরা মূলত শামসুর পাওয়ারের জন্যই কইরা যাইতেছে। এই লোক তো শামসুর একেবারে ডান হাত। শামসু যখন যেটা করতে বলে সেটাই করে, আর কারো কথাই শোনে না। আর লগে তো স্বরাষ্ট্রমন্ত্রী আর আইজি আছে। শামসু তো বর্তমানে এই তিনজনকেই ব্যবহার কইরা ওর কাজগুলো সব সফলভাবে কইরা নিতেছে। কে শামসু যে জনসভাটা ডাকলো, এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা শামসুর দলরে বয়কট করা যাইতো না? সেই ব্যাপারে প্রশাসন কিছু করছে, আর উল্টা শামসুরে ভিআইপি প্রোটোকল দিয়া সেভ করে রাখছে। এটাই হচ্ছে শামসুর চাল ভাই। একেবারে এগুলো সব ছুটাইয়া দিমু। শুধু এখন আমার সময়টা খারাপ যাইতেছে বইলা কিছু বললাম না। শামসুর পাওয়ার নিয়া কয়দিন ডিপার্টমেন্টে টিকতে পারে সেইটা আমিও দেখা দিব। আগে আমার এখন বাপ্পিরে যেভাবে হোক নির্দোষ প্রমাণ কইরা জেল থেকে আগে বের করতে হইব। তারপরে এক এক শালার বিরুদ্ধে আমি লাগতেছি। এই হানিফের পরিবারের গায়ে হাত তোলা মানে হানিফের কলিজায় হাত তুলছে ওরা। যেভাবে হোক এবার আমি এই সব কয়টারই একেবারে অবস্থা খারাপ না বানাইয়া কোনোভাবেই ছাড়তেছি না। শুধু একবার বাপ্পিরে কোনোভাবে জেল থেকে নির্দোষ প্রমাণ কইরা বের করে নিয়ে আসি, তারপর খেলাটা দেখতে পারবা তোমরা। হ ভাই, এখন আমাদের বর্তমানে সবচাইতে বড় কাজ হচ্ছে যেভাবে হোক বাপ্পিরে আগে জেল থেকে নির্দোষ প্রমাণ কইরা বের করে নিয়ে আসতে হইব। তারপর আমরা মিডিয়ার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। এখন তো মিডিয়ার সামনে দাঁড়াইতে পারতেছি না। সবাই শুধু একই প্রশ্ন করে যে এলজিডি মন্ত্রীর বেটা কিভাবে শামসুর উপর এত বড় একটা হামলা করলো। ওই যে কোনো প্রমাণ নাই, কিছু নাই। সাংবাদিকের তো প্রশ্ন করতে আর টাকা লাগে না, সেই জন্য কোনো জবাবও দিতে পারি না। একবার শুধু ওরে বের করে নিয়ে আসি, তারপরই সকল প্রশ্নের একলগে উত্তর দেওয়া হইব। তাই এখন ভাই
কোথায় যাইবেন, প্রেসিডেন্টের কাছে নাকি? না না, এই প্রেসিডেন্টের কাছে যায় কোনো লাভ নাই। উনি শুধু আমারে বারবার একই কথা বলে যে প্রমাণ নিয়ে আসো, আর এইটাই এখন পর্যন্ত প্রেসিডেন্টকে বুঝাইতে পারলাম না যে শামসু আমার বিরুদ্ধে অবৈধ অভিযোগ তুলা আমাদেরকে এইদিকে আলোচনায় রাখা ওই তলে তলে নিজের দলটা গঠন করে ফেলাইলো। এই শামসুর দল গঠন করার পিছনে সবচাইতে বড় ভূমিকা রাখছে প্রেসিডেন্ট। ওনার বলদামির কারণেই আজকে শামসু এত বড় একটা দল প্রতিষ্ঠা করতে পারলো। যদি উনি সেই সময় থেকে একটু শক্তভুক্তভাবে পদক্ষেপগুলো নিত, তাহলে আজকে আর আমাদের এই দিনটা দেখা লাগতো না। শামসু বন্দনা করে না, এখন এই শামসুই আসলা বাস দিব। তাই তো হইলো। আমরাও কি প্রেসিডেন্টকে এই ব্যাপার নিয়ে কম বলছি নাকি? কিন্তু উনি কোনোভাবেই শামসুর কথা কানেই তোলে না। সেই জন্যই তো আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই শামসুর জন্য জনতা পার্টির যে কত বড় ক্ষতি হয়েছে সেটা একবার হিসাব মিলিয়ে দেখেন। কোপা শামসুর পিছনে লাগতে যায় দলের অনেক সিনিয়র নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার হওয়া লাগছে। কাদের মোল্লাদের পুরো গ্রুপটাই ধ্বংস করে ফেলাইছে। অথচ ওরাই দাপটের সাথে নাগরিক পার্টির দেওয়া কর্মসূচিগুলোতে ব্যাপক রকমের লোক সাপ্লাই দিত, আর ওদেরই কারণেই সরকার সেই সময় পতন করা যাইছিল। কিন্তু ওরাই দেখেন আজ বিলুপ্ত। সেই সময় যদি শামসুরের দল থেকে বের করতে না পারতাম না, তাহলে আজকে আমাদেরও অস্তিত্ব মোল্লা গ্রুপের মতোই শেষ করে ফেলাইতো। কিন্তু শামসু আমাদের পিছনে লাইগা তো সেই রকম কোনো কিছু করতে পারে নাই, কারণ আমরা তো আর মোল্লার মতো মাথা মোটা না। সেই জন্যই না পারতে পাইরাপ শেষে দল থেকেই পদত্যাগ করে বের হয়ে গেছে। আর কয়েকটা দিন যদি শামসুরে পাইতাম, তাহলে প্রেসিডেন্টের কাছে নিশ্চয় ওরে কালারিং বানায়া তারপর দল থেকে বের করতে পারতাম। কিন্তু ওই চালাকি কইরা আগে দল থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করে ফেলাইলো। এখন আর কোনো কিছু করার নাই। ভাই, দেখা যাক সামনে এখন কি হয়। তবে আপনারও অনেকটাই বদনাম হয়ে গেছে, তাই এই বদনামগুলোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বান্টিকে নির্দোষ প্রমাণ করা, তারপর আদালত থেকে বের করে নিয়ে আসা। এটাই আপনার সবচাইতে বড় সুযোগ। তা ভাই, এখন আমরা কোথায় যাচ্ছি কিছুই তো বললেন না। আমার সাথে আগে চলো, তাহলে বুঝতে পারবা কোথায় যাইতেছি। আরে হামিদ সাহেব যে দাঁড়াই রইলে কেন, বসেন। আচ্ছা, বসতেছি স্যার। কি হামিদ সাহেব, হঠাৎ কইরা আমার এখানে যে কোনো রকমের কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আর শামসুর উপরে যে হামলাটা চালাইছিল, এই ঘটনার সাথে কারা জড়িত সেইটা কি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারছেন আপনারা? কোনো আপডেটই তো আমার কাছে দিতেছেন না। শামসু তো ওইদিকে আমারই বলে সব কিছু, যদি দ্রুত সম্ভব ওইটাকে তো আগে বের করতে হইব। হ্যাঁ স্যার, এই ঘটনাকে ঘটাইছিল সেটা অলরেডি আমরা জাইনা ফেলাইছি। এখন শুধু উপযুক্ত প্রমাণ দিয়া ওই আসামিরে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবো। আর এই ব্যাপারে শামসু স্যারও সব কিছু জানে। আর মূলত শামসু স্যারই ওনার উপর হামলাকারী কে সেটা খুঁজে বের করছে। আমি শামসু স্যারকে ফলো করতে যায়া আমিও বিষয়টা জানতে পারছি।
এখন শুধু প্রমাণ সহকারে ওরে আমাদের হাতে নাতে ধরলেই সকল খেলা এইখানেই একেবারে শেষ হইয়া যাইব। আর দু একটা দিন অপেক্ষা করেন, এর ভিতরেই আমাদের হাতে মূল আসামি গ্রেপ্তার হইয়া যাইব। শামসু স্যার সব বিষয়ই অবগত আছে, উনিও আমারে পরিকল্পনা দিতেছেন কিভাবে কাজ করা লাগবো। বলেন কি শামসুই তাহলে আসামিক খুঁজা বের করে নিয়ে আইছে? আসলে শামসু পারেও বটে, আজ পর্যন্ত দেখলাম না যে ওর উপর বা ওর কোনো ক্ষতি কইরা কেউ এখন পর্যন্ত লুকাইয়া থাকতে পারলো। শামসুর কাছে শেষমেশ ধরা খাইতে হয়। এই ছেলেটা একেবারে সেই ছোট কাল থেকেই এই রকম স্বভাবের হয়েছে, কেউ আরে কখনোই ঠকাইয়া যাইতে পারে না। তাই এবার বলেন তো দেখি, এই হামলাটা মূলত কে চালাইছিল? তুফাইলের বেটা যদি এই হামলার সাথে জড়িত না থাকে, আর কোন কুতুব আছে যে কার এত বড় সাহস হইল ঢাকা শহরে থাইকা শামসুর উপর হামলা চালায়, তারে দেখার আমার খুব ইচ্ছা। স্যার এই লোক আর কেউ না, আমাদের সকলেরই অতি পরিচিত ছদ্মবেশ ধইরা ভালো সাজার নাটক করে আসতেছে। এই ঘটনাটা ঘটাইছে মূলত বিরোধী দলের নেতা তরিকুলি ওর লোকের মাধ্যমে শামসু স্যারের উপর এই হামলাটা করাইছিল। সেই সময় এ ব্যাপারে শামসু স্যার সহ আমরা সকলেই একেবারে 100% নিশ্চিত আছি। আর তরিকুলের সেই লোককেও তো শামসু স্যার সরাসরি ধইরা ফেলাইছিল এবং ওরে মাইরা কর্তোয়া নদীতে ভাসাই দেওয়া হয়েছে। তরিকুলি এই গ্যাঞ্জামটা লাগাইছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, যাতে করে শামসু স্যার এবং তুফাইলের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে ওরা মাছ থেকে সুযোগ সন্ধানী হবে। কেবল গা বুঝতে পারলাম, দুয়ে দুয়ে 4 মিলাইতে চাইছিল। এই তাহলে এই সব কিছুর নাটের গুরু। তা আপনারা যেহেতু জানতে পারছেন যে তরিকুল এই হামলার সাথে জড়িত, তাহলে ওকে গ্রেপ্তার করতেছেন না কেন? তরিকুলের যদি এই বিষয় নিয়ে গ্রেপ্তার করা হয়, তাহলে সরকার দল থেকেও কোনো রকমের কোনো চাপ আসবে না আমাদের উপর। আরও সবাই আমাদের বাহবা দিতে থাকবে যে আমরা সঠিক আসামি অল্প সময়ের ভিতরেই ধইরা ফেলাইছি। তা আপনারা সব কিছু জানা সত্ত্বেও ওরে কেন গ্রেপ্তার করতেছেন না? যত দ্রুত সম্ভব গ্রেপ্তার কইরা নিয়ে আইসা পড়েন, তারপর শালার ব্যাটারে থানার ভিতরে নিয়া ইচ্ছা রকম কিছু বানানি দেই। স্যার ওনারে আমরা অনেক আগেই গ্রেপ্তার করে ফেলাইতাম, কিন্তু শামসু স্যারের ধারণা যে এই ঘটনা ওই একাই কোনোভাবেই ঘটায় নাই। হয়তোবা এই ঘটনার সাথে অন্য কেউ পিছন থেকে কলকাঠি নাড়তেছে, তাই তাকে সহ গ্রেপ্তার করার জন্য এখন পর্যন্ত ওকে আমাদের গ্রেপ্তার করতে নিষেধ করছে। আমি ওর পিছনে লোক সেট করে রাখছি, ওরে আপাতত কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখবো। ওরে এখন কোনো কিছুই বুঝতে দেয় নাই যে আমরা ওর উপর সন্দেহ করছি। দেখি কয়েকদিন ওর উপর পর্যবেক্ষণ কইরা ওর কাছ থেকে আরও কোনো তথ্য বের করা যায় কিনা, তারপর ওই ব্যাটারে গ্রেপ্তার করা হইব। স্যার বুঝতে পারছি, শামসুর কাজ এইরকমই, যাকে একেবারে দইরা ফালায় একদম গোড়া থেকে উপড়ে ফেলে দেয়, ওইটা আর শিকড় দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট রাখে না। ঠিকই আছে, সেই জন্যই হয়তো শামসু একেবারে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা সন্দেহ করতেছে। থাকতেও পারে, শামসুর তো আর শত্রুর কোনো অভাব নেই। চলেন
এবার ওটা হোক, বাইরে যাইব। কিরে শামসু, শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে লোকজন কেমন জমায়েত হয়েছিল রে? ওইখানে কি ঠিকঠাকভাবে বক্তব্য দিয়ে আইসস? এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠান কিন্তু তোর জন্য এখন বড় বিষয়। এই সমস্ত জায়গায় প্রধান অতিথি হইয়া যাইতে পারলে আস্তে আস্তে তোর দলের নাম এমনিতে দেখবি প্রচার হয়ে যাইব। তাই এই সমস্ত জায়গায় সব সময় তোকে স্টেট কার্ড থাকতে হইব। না না গুরু, ওইদিকে কোনো সমস্যা নাই, একেবারে আমি সব কিছু ঠিকঠাকভাবেই পরিচালনা করে আইছি, কোনো রকমের কোনো ঝামেলা হয় নাই। আর যেভাবে বক্তব্য দিয়ে গেছি না, জনগণ তো শুধু হাততালি দেওয়া শুরু করে দিছিল। আল্লাহর রহমতে আগামীতে আমাদের দল যে একটা ভালো পজিশনে যাইব এ ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারেন গুরু। সাধারণ জনগণের অনেক ভালোবাসা পাইতেছি। যে জায়গায় যেখানে যাইতেছি সেইখানেই সাধারণ মানুষের একেবারে প্রাণ ঢালা ভালোবাসা আমার জন্য তারা উজাড় করে দিতেছে। আমি যদি একা দল কখনোই গঠন না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এই দেশের সাধারণ মানুষ আমাকে এতটা ভালোবাসে। ভালোবাসবে না কেন শামসু? আমরা কি কখনোই কোনো মানুষের ক্ষতি করছি নাকি? অন্যায়ের সাথে কখনোই কোনোদিন আপোষ করি নাই, সব সময় ন্যায়ের পথেই চলাফেরা করছি। সেই জন্যই তো মানুষ আমাদেরকে আজকে এতটা পছন্দ করে। যদি অন্যায়ের সাথে আপোষ করে চলতাম তাহলে আজকে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেগুলো তো আমরা কেউ করি নাই রে শামসু। সেই জন্যই আজকে মানুষ আমাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে যাচ্ছে। এটা তোর পাওয়ারই একমাত্র যোগ্য, আর তুই তোর সেই যোগ্যতা অনুযায়ী পুরস্কার পাওয়া যাইতেছস। সমস্যা নাই, কিছু অসাধু নেতারা তোর পিছনে লাগলেও তোর কোনো ক্ষতি করতে পারবে না এরা। আমি তো গুরু, আমাকে নিয়ে কখনোই চিন্তা করি না। আমার সামনে কে লাগতে আসে আসুক, সেটা আমি কখনোই ভাবি না। আমি তো সবারই ওপেনে বইলা দিছি যে পারলে যেন ওরা আমার ক্ষতি করা দেখায়। যে আজ পর্যন্ত আমার ক্ষতি করার জন্য আমার পিছনে রাখছে তারই ধ্বংস অনিবার্য হয়ে গেছে। শুধু আমি চিন্তা করি আমার ছোট ভাইদেরকে নিয়ে, ওদের উপর না জানি কারা কখন হামলা করে বসে। রমজানের বিষয়টা আমার একেবারে ভিতর থেকে শেষ করে দিছে। রমজানের যদি এই সময় কোনো কিছু একটা হয়ে যায় তো তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না গুরু। রমজানের বিষয়টা নিয়ে আমি খুব চিন্তার ভিতরে ছিলাম। তা তো অবশ্যই রে, রমজানের বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তার ভিতরে ছিলাম। রমজানের মতো ছেলে হয় না, ওই নিজে জীবন দিয়া দিব, তাও তোর কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হইতে দিব না। রমজান হচ্ছে সেই রকম ছেলে, ওর মতো আর ছেলে তুই দুইটা খুঁজা বের করতে পারবি না। তা তরিকুল যে এই হামলাটা চালাইলো তোর উপর, ওর উপর কি পদক্ষেপ নিবি তুই? প্রশাসনকে গ্রেপ্তার করতে বলতেছিস না কেন? ডিবি হামিদকে বললেই তো ওর 12টা বাজায় দেয়। কত বড় সাহস তোর উপরই হামলা চালাইছে, ওর তো অবশ্যই একটা শাস্তি হওয়ারই দরকার। এভাবে ওপেনে কিভাবে ঘুরে বেড়ায় এখনো? তরিকুলের বিষয়টা মূলত আমি আপাতত প্রশাসনকে নীরব রাখতে বলছি, কারণ আমার সন্দেহ হইতেছে যে তরিকুল একা এই ঘটনা
ঘটায় নাই। তরিকুলের সাথে আর অন্যান্য রাঘব বোয়ালরাও জড়িত আছে। এরা কে কে, এই পুরো গ্রুপটাকে আবার খুঁজা বের করতে হইব। সেই জন্য তরিকুলকে আপাতত কোনো কিছু বুঝতে দেওয়া হচ্ছে না। তরিকুল ওর মতোই চলাফেরা করুক। ওর পিছনে অলরেডি লোক লাগানো আছে। ওর প্রত্যেকটা পদক্ষেপই আমি নজরে রাখছি। ওর সাথে আর কে কে জড়িত আছে সেটা শুধু একবার খুঁজা বের করি, তারপর দেখেন না এই শালার ঘর কি অবস্থা করি। রমজানের উপর হামলার স্বাদ মিটাবো এবার। তাইলে ভালো কইরা তরিকুলের উপর লোক লাগায় রাখ। ওই কার সাথে কখন মিশে কোথায় যাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখবি। যদি ওর সাথে আরো কেউ থাইকা থাকে তাহলে অবশ্যই খুঁজা বের করা সম্ভব হইব। যদি শত্রুকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে পারস তাহলে সেটা সবচাইতে ভালো হইব। আর শোনেক, খুব দ্রুতই ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে বড় বড় জনসভা দিতে হইব। যত তাড়াতাড়ি সম্ভব দলটাকে ভাইরাল করতে হইব। খায়রুল বাসার এবি পার্টির মঞ্জুরুল ওদের সবার সাথে আলোচনা কর। কইরা দেশের প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে একটা কইরা জনসভা দেওয়ার একটা ব্যবস্থা কর। সেই পদক্ষেপ অলরেডি হাতে নিছি গুরু। আগামী 5 তারিখে আমাদের শরিক সকল জোটের নেতাকর্মীদেরকে বৈঠকে ডাকছি। সেইখানেই সিদ্ধান্ত নেওয়া হইব যে কবে কোন বিভাগে জনসভা দেওয়া হইব। এখন আর একটা দিনও বসে থাকার মতো সময় আমাদের হাতে নাই গুরু। এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত শুধু মাঠেই কাজ করে যাইব। যদি ভালো কিছু আশা করতে চাই অবশ্যই আমাদেরকে মাঠে তাহলে কাজ করতে হইব। জনগণের সাথে আমাদেরকে একেবারে অন্তর দিয়া মিশতে হইব। তবে আমরা আগামীতে যে স্বপ্ন দেখতেছি গুরু সেটা বাস্তবায়ন করতে সক্ষম হইব। তাইলে 5 তারিখ চূড়ান্ত একটা বৈঠক কর। ওই বৈঠকের মাধ্যমেই সবার মতামত নিয়া তারপর কি করলে ভালো হয় সেইভাবে কাজ কর। শোন শামসু, কখনোই অহংকার কইরা কারোর সাথে কোনো রকমের করবি না। সকলের মতামত একত্রে নিয়া তারপর যেটা করলে ভালো হয় সেটা করবি। আর এখন আমার উঠতে হইব শামসু, গাজীপুরের ফ্যাক্টরিতে যাইতে হইব। মানিক নাই, একা ওই দিক সামাল দিতে আমার হিমশিম খাওয়া লাগতেছে। তাই আমি একটু ব্যস্ত। মনে হয় না তাড়াতাড়ি ফিরতে পারবো। আমার মনে হয় দেরি হইব আসতে। গুরু, এত চাপ নিতে তো আপনারে বলি নাই আমি। এই বয়সে আপনার এই ধরনের চাপগুলো কে নিতে বলছে? প্রয়োজন পড়লে আরো 2টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাইখে দেন, তাও আপনাকে এত চাপ নেওয়ার দরকার নাই। আর মানিক এইবার সিঙ্গাপুর থেকে ঘুরে আসলে সম্পূর্ণ দায়িত্বই পরে বুঝাই দিয়া আপনি একেবারে অবসরে চলে যাইবেন। এই বয়সে আপনার এত দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই গুরু। এখন আপনি রেস্টে থাকবেন। আপনার এত দৌড়াদৌড়ি পারার কোনো প্রয়োজন আছে? বুঝলাম মাস্টার। গতকালকে তো ধনুর থেকে তারা মাস্টার ফোন করছিল আমারে। ধনুটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাকি এখন তারা মাস্টারের কাছে। সব কিছুর নিয়ন্ত্রণ তারা মাস্টার নিয়ে নিছে। তাই ওরে এখন ওইখানকার সভাপতি বানাইতে বলতেছে। আমিও আবার বলছি যে তুই
বললে তো হইব না, আগে যাচাই বাছাই কইরা দেখবো, তারপর তোরে দায়িত্ব দিব। তা কি বলো মাস্টার, তারা মাস্টারেই কি দায়িত্ব দিয়া দিব নাকি? ওইটা তো আমি আগে আপনারে বইলা দিলাম। তারা মাস্টার রে সভাপতি আর উজ্জ্বল রে সেক্রেটারি হিসাবে ঘোষণা করে দেন। ওরা দুইজনই শামসুর খুবই অনুগত লোক। ওই জায়গায় যদি ওদেরকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আর ওইটা নিয়ে আমাদের কোনো রকমের কোনো চিন্তাই করা লাগবে না। ওরা নিজেরাই ওইদিকে সব কিছু সেট আপ দিয়া ফেলাইব। আপনি আগামীকালকেই দপ্তর সম্পাদকরে দিয়া ঘোষণাপত্রটা দিয়া দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে সমস্যা নাই। আমি আগামীকালকেই দপ্তর সম্পাদকরে দিয়া ওই জায়গায় নোটিশের মাধ্যমে সব কিছু জানাই দিতেছি। আর ঢাকার থেকে আইসা তোদের সাথে জেলখানায় একবার দেখা করবার যাওয়ার প্রয়োজন আছিল না মাস্টার? অনেকদিন ধরেই তো দেখা করতে যাই না। ও জামিনের বিষয়ে তো শামসু ওইদিকে কাজ চালাইয়া যাইতেছে। ছেলেটার জামিনটা তাড়াতাড়ি করায় ফেলাই দিতে পারলে তাহলে একেবারে ঝামেলা মুক্ত থাকতাম। এত তাড়াতাড়ি ঝামেলা মুক্ত থাকতে চাইতেছেন, তাই কি আর থাকাতে পারবেন নাকি? এইটা কি যে সেই মামলা যে তুলি মাইরাই বের করে ফালাই দেওয়া যাইল 200 কোটি টাকা? দুই একটা টাকা না, এত বড় একটা জালিয়াতি করছে। 6 মাস জেল না খাটতে ওরা ওইখান থেকে বের হয়ে আসবে নাকি? এটা কোনোভাবেই সম্ভব না। আগে থাকতে থাক, শামসু যেহেতু দায়িত্ব নিছে অবশ্যই ওরে ওইখান থেকে সময় মতোই বের করে নিয়ে আসবো। এ ব্যাপারে কাউকে কোনো চিন্তা ভাবনা করতে হইব না। শামসুল তো তার দায়িত্ব নিজে একাই নিছে। কোন জায়গায় কি করা লাগবে সেটা ওর ভালো করেই জানা। শামসু তো সকলের দায়িত্বই নিজের কাঁধে নিয়ে রাখছে, আর ওর দায়িত্ব তো কেউ নেয় না। শোনো মাস্টার, আমাদেরকে কিন্তু এখন খুব সাবধানে কাজ করতে হইব। আমরা মার্কা মারা লোক, যে কোনো সময় আমাদের বিরুদ্ধে দল থেকে কিন্তু বহিষ্কারের নোটিশ চলে আসবো। তাই শামসু আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে খুব দ্রুত সময়ের ভিতরে এই দায়িত্বগুলো সম্পূর্ণ কইরা ফেলাই দিতে হইব। তাছাড়া আমাদের জনতা পার্টি থেকে বহিষ্কার করার পর কিন্তু আর কোনো কিছুই করতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব হয় যে কয়দিন দায়িত্বে আসি এর ভিতরেই সব কিছু শেষ করে দিতে হইব। তা তো অবশ্যই। আগামীকালকে থেকেই আমাদেরকে মাঠে নাইমা যাইতে হইব। আর একদিনও সময় নষ্ট করা যাইব না। যে কয়দিন সময় হাতে আসে এই কয়দিনের ভিতরেই এই কি সব কিছু একেবারে সেট আপ করা তারপর জনতা পার্টি থেকে বের হইব হাবিব ভাই, যাতে আমরা এইখান থেকে বের হইলেও আমাদের কোনো জায়গায় আটকাতে না পারে। সেইভাবেই আমাদের কাজ করে কিন্তু যাইতে হইব। এখন উঠেন, পার্টি অফিসে নেতা কর্মীরা অপেক্ষা করতেছে, ওই জায়গায় যাইতে হইব।